Assalamu alaikum. Hello and welcome to another class at Bhanga Virtual School. Actually, there's no electricity, and that's the reason is the lighting system is not so fine. বিদ্যুৎ নেই এই কারণে হয়তো বা আলোতে কিছুটা সমস্যা হতে পারে। বিদ্যুৎ আসলেই সব ঠিক হয়ে যাবে আশা করি। ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের আরেকটা ক্লাসে স্বাগতম। At first I would like to introduce myself. Many of you know that my name is Asaduzzaman Rani and I am an assistant teacher at Brahmankanda AS Academy High School. And I have written it on the board that my name is Asaduzzaman Rani. I have completed my BA and MA. And I have a diploma in language training. So let's come to the point. And today's class is for the students of 9-10 and the candidates of SSC 2021 or 22. মূলত নবম দশম শ্রেণী বা এসএসসি ক্যান্ডিডেটদের জন্যই আজকের ক্লাসটা। আজকের সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আর টপিকটা আমি হেডলাইনে দিয়ে দিয়েছি। টপিকটা হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স অর আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন্স। অ্যান্ড আজকের ক্লাসটা করলে আসলে কি হবে, আর হোয়াট আর দ্য লার্নিং আউটকামস অর অবজেক্টিভস অফ মাই টুডেস ক্লাস। I have written two learning outcomes or objectives for my today's class, and those are: after completing the lesson, students will be able to make questions and answer questions. দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আজকের ক্লাসটা করলে শিক্ষার্থীরা প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে এবং কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় সেটা জানবে এবং কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় এটা জানবে। তো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিতে। যদিও ছোট ক্লাস, বাট দিস ক্লাস উইল বি হেল্পফুল ফর অল দ্য স্টুডেন্টস, নট অনলি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9-10 বাট অলসো for the students of class 6, 7, 8, 9 because all the students have to answer some questions. নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ফার্স্ট পেপারে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, যার মার্কস হচ্ছে 10, অর্থাৎ 5টি প্রশ্নে 10 মার্ক এসে থাকে। অধিকাংশ শিক্ষার্থী কিছু কিছু বিষয়ে একটু ভুল করে থাকে, সামান্য একটু ভুল করে থাকে, কিন্তু যার জন্য তারা নাম্বারটা ভালোভাবে পায় না। আজকে আমরা দেখব আসলে কিভাবে একটা প্রশ্ন তৈরি হয় আর কিভাবে তার আনসার করতে হয়। সাধারণত প্রশ্ন তৈরি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স এ আর উত্তর দিতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা আমরা জানি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাধারণ গঠনটা হচ্ছে প্রথমে একটা ডাব্লিউ বা এস যুক্ত শব্দ, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে একটা সাবজেক্ট, তারপরে একটা মেইন ভার্ব, এরপরে অন্যান্য অংশ থাকলে সেগুলো, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। লেখা দেখা যাচ্ছে কিনা কেউ যদি একটু কমেন্টে জানায়, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর মি। আসলে অন্ধকার, বিদ্যুৎ নেই, দিনের আলো আছে কিন্তু ভালোভাবে পড়ছে না। যাই হোক, আমার ঘরে আমার স্কুলে যেহেতু ক্লাস, তাই আমার ঘরের আলোতেই ক্লাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস গেট টু দ্য পয়েন্ট। একটা প্রশ্ন কিভাবে তৈরি হয়? প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে, তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, এরপরে অন্যান্য অংশ থাকে। দ্যাটস গ্রেট। বিদ্যুৎ চলে এসছে, মনে হয় আলোর সমস্যাটা থাকবে না। তাহলে একটা প্রশ্ন হয় কিভাবে? প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তারপরে একটা ভার্ব থাকে, এই ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে একটা সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্বটা থাকে, এরপরে হচ্ছে অন্যান্য যদি কিছু থাকে সেগুলো, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু যখন আমরা অ্যান্সার করব, এটা হচ্ছে কি কোয়েশ্চেন্স, অর্থাৎ কোয়েশ্চেন তৈরি হয় এইভাবে। যখন আমরা অ্যান্সার করি, অ্যান্সারটা সাধারণত কিভাবে হয়? অ্যান্সারটার গঠন হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট, অর্থাৎ যেখানে প্রশ্নবোধক বাক্যের সাবজেক্টটা ছিল অক্সিলারি ভার্বের পরে, অ্যাসার্টিভ সেন্টেন্সে বা অ্যান্সার দেওয়ার সময় সেই সাবজেক্টটা প্রথমে চলে আসে। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব প্রয়োজনীয় ক্ষেত্রে, তারপরে মেইন ভার্ব, তারপরে যে প্রশ্নটা চাওয়া হবে সেই প্রশ্নটার উত্তর, এবং লাস্টে একটা ফুল স্টপ। যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সেখানে উত্তর দেওয়ার সময় লাস্টে একটা ফুল স্টপ হয়ে যায়। এ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আমার একটু ছোট প্রশ্ন আছে। বলো তো একটা প্রশ্ন কিভাবে তৈরি হয়? আশা করি পারবে।
আহ, সম্ভবত তোমরা বলেছো যেহেতু অনলাইন ক্লাস, ভার্চুয়াল ক্লাস, এজন্য সরাসরি ইন্টারঅ্যাক্টিভের সুযোগ নেই। এখানে দেখি একটা প্রশ্ন তৈরি হয় কীভাবে। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, সেটা হতে পারে হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, হুজ, হু, হুম ইত্যাদি। আর অ্যান্সার যখন করতে হয় তখন কীভাবে করতে হয়, প্রথমে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে মেইন ভার্ব। যদি অক্সিলারি ভার্ব নাই প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা লাগবে না, আমরা ব্র্যাকেটসে রাখতে পারি। আর তারপর প্রয়োজনীয় ডাব্লিউএস ওয়ার্ডটির উত্তর এবং লাস্টে একটি ফুল স্টপ। এটা হচ্ছে মৌলিক গঠন, এটা হচ্ছে মৌলিক গঠন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভাবো যে একটা প্রশ্ন কিভাবে তৈরি হয়। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ক্ষেত্রভেদে এমন হতে পারে যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডটা লাগবেই না। যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। উত্তর দেওয়ার সময় ঠিক তেমনিভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা লাগবে, আর যদি না থাকে তাহলে মেইন ভার্ব, তারপরে ওই ডাব্লিউএস কোয়েশ্চেন অথবা ইয়েস নো কোয়েশ্চেন হলে পারা শুধুমাত্র একটা ইয়েস, নাবোধক উত্তর হলে শুধু একটা নো, এবং বাকি অংশ যদি থাকে সেগুলো লাস্টে একটা ফুল স্টপ। আচ্ছা আমি লার্নিং আউটকামসটা মুছে দিচ্ছি, কেননা আমি এখানে আরও কিছু লিখব। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি কিছু শিখতে পারবে। আমি মুছে ফেলি। লার্নিং আউটকামস আমি যদিও মুছে ফেললাম, তোমরা মনে রেখো আজকের লার্নিং আউটকামস মাত্র দুটি। কোন দুটি? কিভাবে প্রশ্ন বানাতে হয় সেটা তোমরা শিখতে পারবে, আর কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটাও তোমরা শিখতে পারবে আশা করি, ইনশাল্লাহ। অলরাইট, এবার আমরা যাব কিভাবে আসলে প্রশ্ন তৈরি হয় আর ওই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিব। আমি গঠনটা দেখিয়েছি, এবার একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আসা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাব্লিউএস কোয়েশ্চেন অথবা ইয়েস নো কোয়েশ্চেন যেই টেন্সে এই প্রশ্ন থাকুক, প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যদি একটা প্রশ্ন প্রেজেন্ট টেন্সে থাকে উত্তরটাও সাধারণত প্রেজেন্ট টেন্সেই হবে। যদি একটা প্রশ্ন পাস্ট টেন্সে থাকে সাধারণত উত্তরটাও পাস্ট টেন্সেই হবে। যদি ফিউচার টেন্সে থাকে সাধারণত ফিউচার টেন্সেই হবে। যদি ইনডিফিনিটে থাকে তাহলে সাধারণত ইনডিফিনিটেই উত্তর দিতে হবে। যদি কন্টিনিউয়াসে থাকে সাধারণত কন্টিনিউয়াসে উত্তর দিতে হবে। আমি যা বলতে যাচ্ছি তার সারমর্ম হচ্ছে যে টেন্সের প্রশ্ন থাকবে আমরা সেই টেন্সে উত্তর দিব, যে টেন্সের প্রশ্ন থাকবে সেই টেন্সে উত্তর দিব। এবারে আসা যাক, আজকে টেন্সের ক্লাস না, কিন্তু প্রশ্নের উত্তর বুঝতে হলে খুব ভালোভাবে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। বিশেষ করে টেন্সের অ্যাক্টিভের 12টা গঠন আর প্যাসিভের 12টা গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ডোন্ট নো দ্য 12 প্যাসিভ স্ট্রাকচার্স অফ টেন্সেস। প্যাসিভের যে 12টা টেন্সের গঠন হতে পারে এটা অধিকাংশ শিক্ষার্থী আমাদের দেশে জানে না। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট বাট ইট ইজ ট্রু, ইটস আ ফ্যাক্ট। যাই হোক, আমরা আজকে টেন্সের গঠন দেখাবো না, আমি পরবর্তীতে এক্সট্রা ক্লাস নিলে সেখানে আমি টেন্সের গঠনগুলো দেখিয়ে দিব। আমরা একটু খেয়াল করি, বলেছি যেই টেন্সের প্রশ্ন থাকবে সেই টেন্সে উত্তর। আচ্ছা ধরি আমরা একটা প্রশ্ন লিখি, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট। একটু গঠনটা খেয়াল করো। প্রথম দিকে যেটা ছিল যে প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড আসছে, তারপরে একটা অক্সিলারি ভার্ব আছে, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর এটা হচ্ছে অক্সি অর্থাৎ অক্সিলারি ভার্ব। আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শিহাব, এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়ান্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা হচ্ছে প্রশ্ন আছে, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন আছে, উত্তরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই দিতে হবে। আমাদের অধিকাংশ শিক্ষার্থী যেখানে ভুল করে থাকে সেটা হচ্ছে ডাজ দিয়ে প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার সময় আসলে ডাজ লাগে না। এই ডাজটা হচ্ছে ধার করা ডাজ। ধার করা ডাজ বললাম কেন সেটা পরের এক ক্লাসে বুঝিয়ে দিব। হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, শিহাব কি চায়, এটার বাংলা হচ্ছে শিহাব কি, করতে দীর্ঘইকার, এটা গুরুত্বপূর্ণ, কতে রস্যইকার দিলে কিন্তু ভিন্ন অর্থ হবে। শিহাব কি চায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি একটু কথা বলতে চাই যেটা আমি প্রায় প্রতি ক্লাসেই বলে থাকি। আমি বলে থাকি ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ লাইক বাংলা, লাইক উর্দু, লাইক স্প্যানিশ। তো
তো স্প্যানিশ যেমন ভাষা, গ্রিক যেমন ভাষা, ইটালিয়ান যেমন ভাষা, বাংলা যেমন ভাষা, আরবি যেমন ভাষা, উর্দু যেমন ভাষা, ইংরেজিও একটা ভাষা। It's not a subject like physics, chemistry, biology or any other subject. Those subjects are undoubtedly important. ওই বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সব গুরুত্বপূর্ণ। ম্যাথমেটিক্স অবশ্যই, those are very important. But English is not a subject like that. ইংরেজি ওটার মতো একটা সাবজেক্ট না। ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড what is the function of a language, or what are the functions of a language? ল্যাঙ্গুয়েজের আসলে ফাংশন কি, কাজ কি? To communicate. আমি যদি এক কথায় উত্তর দেই যদি এক কথায় উত্তর দেই তাহলে হচ্ছে কি, দ্য ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ টু কমিউনিকেট। অর্থাৎ উই ইউজ আ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ দ্য ইচ আদার অর ওয়ান আনাদার। আমরা একে অপরের সাথে কথা বলার জন্য, একে অপরের সাথে যোগাযোগ করার জন্য মূলত ভাষাটা ব্যবহার করে থাকি। তো ইংরেজি যেহেতু একটা ভাষা, তাই আমি সব শিক্ষার্থীকে পরামর্শ দেই, যারা আমার ভিডিওটি দেখছে এই মুহূর্তে, যারা শিক্ষার্থী অথবা শিক্ষার্থী নয়, অন্য প্রফেশনাল, সবার জন্যই বলি, একটা ভাষা সব মুখস্থ করা যায় না, শিখতে হয়। কিভাবে শিখতে হয়? একটা দিয়ে অনেকগুলো। আমি এখানে একটা বাক্য লিখেছি, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট? শিহাব কি চায়? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন বুঝতে পারবে যে শিহাব কি চায়, তাহলে তোমরা কি পারবে না যে শিহাব কি খায়? চাওয়া ইংরেজি ওয়ান্ট, খাওয়া ইংরেজি কি ইট, পড়া ইংরেজি কি রিড, লেখা ইংরেজি কি রাইট। অর্থাৎ যেই ছেলেটা বা যেই মেয়েটা বা যেই দর্শক এই প্রথম বাক্যটা পারবে, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, শিহাব কি চায়, সে পারবে হোয়াট ডাজ শিহাব ইট, শিহাব কি খায়, হোয়াট ডাজ শিহাব রিড, শিহাব কি পড়ে, হোয়াট ডাজ শিহাব রাইট, শিহাব কি লেখে। যদি বলি শিহাব কি জানে, হোয়াট ডাজ শিহাব নো। ওকে, একটা দিয়ে অনেকগুলো যখন করতে পারবে তখন তোমরা শিখবে। যদি না করে জাস্ট মুখস্থ করো তাহলে ইংরেজি কখনো আয়ত্ত হবে না, এই ভাষাটা কখনোই আয়ত্ত হবে না। আর আমাদের অধিকাংশ শিক্ষার্থী না বুঝে মুখস্থ করার ফলে আফটার কমপ্লিটিং 10, 12, even 14 years and studying English as a compulsory subject, most of the students cannot use this language. এই ভাষাটা ব্যবহার করতে পারে না। যদিও আজকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের ক্লাস, তারপরে আমি ইংরেজি শেখার গুরুত্বটা সম্পর্কে একটু বলি, সব সময় বলি। কেন বলি? কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা 10, 12, 14 বছর পড়াশোনা করে ইংরেজি বাধ্যতামূলক বিষয় হিসেবে ক্লাস 1 থেকে পড়েও অধিকাংশ শিক্ষার্থী 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কথা বলতে পারে না ইংরেজিতে, বুঝতে পারে না, লিখতে পারে না। অথচ এই ইংরেজি ভাষা সম্পর্কে বলা হয়ে থাকে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স আয়ত্ত করতে হবে। সবগুলো বইয়ের মধ্যে কমিউনিকেটিভ কথাটা লেখা আছে, কমিউনিকেটিভ ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। আসলে কমিউনিকেটিভ ইংলিশটা কি? বলা হয়ে থাকে যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু দি অ্যাবিলিটি টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। কমিউনিকেটিভ কম্পিটেন্স, যোগাযোগের দক্ষতা, রেফার্স টু বলতে বোঝায় দি অ্যাবিলিটি, সেই সামর্থ্যকে, টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি, একটা ভাষাকে যথাযথভাবে ব্যবহার করার সামর্থ্য, ইন ডিফারেন্ট সিচুয়েশনস, বিভিন্ন অবস্থায়, আর ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। অর্থাৎ যে লোক বলবে যে আমি ইংরেজি জানি বা আমি ইংরেজি পারি, সেখানে শর্ত প্রযোজ্য। একজন ইংরেজি পারা মানে হচ্ছে সে ইংরেজি শুনে বুঝতে পারবে, সে প্রয়োজনে বলতে পারবে, সে বানিয়ে অর্থাৎ মুখস্থ না করে বানিয়ে যে কোনো বিষয়ের উপরে কিছু লিখতে পারবে, এবং সে মানসম্মত উচ্চারণে পড়তে পারবে। এই লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টি বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলেই সে বলতে পারবে যে সে ইংরেজি জানে। যাক, আজকে আমাদের লিঙ্গুইস্টিক ক্লাসটা, তারপরে আমরা বলি, যখন আমরা একটা প্রশ্ন দেখব হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, এই প্রশ্নটা আমরা যখন দেখেছি শিহাব কি চায়, তখন আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। শিহাব কি খায়, হোয়াট ডাজ শিহাব ইট, শিহাব কি পড়ে, হোয়াট ডাজ শিহাব রিড, শিহাব কি লেখে, হোয়াট ডাজ শিহাব রাইট, শিহাব কি জানে, হোয়াট ডাজ শিহাব নো, শিহাব কি করে, হোয়াট ডাজ শিহাব ডু। এই প্রথম ডাজটা হচ্ছে অক্সিলারি, পরের দুটো হচ্ছে প্রিন্সিপাল। এখন নিয়ম শুনি। যখন আমরা ডু দ্বারা কোনো প্রশ্ন দেখব তখন উত্তর দেওয়ার সময়ে ডুটা উঠে যাবে, সাবজেক্টের পরে মেইন ভার্ব বসবে। কিন্তু যদি ডাজ দিয়ে কোনো প্রশ্ন দেখি সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় ডাজটা উঠে যাবে আর মেইন ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস যুক্ত হবে। খেয়াল করি, লেখা আছে হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট। প্রশ্নের গঠনটা আমি আবার একটু লিখে দিচ্ছি। প্রশ্নের গঠন হচ্ছে প্রথমে ডাব্লিউ বা এ যুক্ত ওয়ার্ড, তারপরে একটা ভার্ব, সেটা অক্সিলারি, প্লাস
সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অন্যান্য অংশ থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা সাধারণ একটা গঠন। আরও দুটো গঠন আছে, সেগুলো আমরা আলোচনা করব পরে। এটা হচ্ছে প্রশ্নের গঠন। তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ডের আছে হচ্ছে ডাব্লিউএস এর হোয়াট, অক্সিলারি ভার্বের আছে হচ্ছে ডাজ, আর সাবজেক্টের আছে হচ্ছে শিহাব, আর ভার্বের আছে হচ্ছে ওয়ান্ট। বুঝতে পারতেছি? তো এই যে প্রশ্নটা আছে, উত্তর দেওয়ার সময় অ্যান্সারের গঠনটা কী ছিল মনে আছে? অ্যান্সারের গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব অক্সিলারি যদি থাকে, তারপরে ভার্ব মেইন ভার্ব, তারপরে ওই ডাব্লিউএস ওয়ার্ডের যে উত্তরটা সেই উত্তর থাকবে, লাস্টে ফুল স্টপ থাকবে। এখন আমরা যে প্রশ্নটা লিখেছি, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, শিহাব কি চায়, ধরি শিহাব ইংরেজি শিখতে চায়, ধরি শিহাব ইংরেজি শিখতে চায়, অথবা শিহাব একটি বই চায়, অথবা শিহাব খেতে চায়, অথবা শিহাব যেতে চায়, অথবা শিহাব পড়তে চায়, অথবা শিহাব লিখতে চায়। এটা শিহাব হতে পারে। শিহাব ছাড়াও রহিম, করিম, জব্বার, খালেক, মালেক, যদু, মধু, কদু, লেদু, গেদু, ইদু যে কোনো মানুষ চেতে পারে, চাইতে পারে। সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা দিব প্রথমে, এই বাক্যের সাবজেক্টকে শিহাব, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা আনবো শিহাব। আচ্ছা, এরপরে কি করব? ভার্ব আনবো। মনে রাখতে হবে ডু, ডাজ, ডিড এগুলো হচ্ছে অতিরিক্ত ভার্ব। ডু, ডাজ এবং ডিড এগুলো হচ্ছে অতিরিক্ত ভার্ব। ডু, ডাজ, ডিডটা হচ্ছে কি? অতিরিক্ত ভার্ব। কেন অতিরিক্ত ভার্ব বলছি? এগুলো প্রশ্নের সময় থাকে, বাট উত্তরের সময় থাকে না। এগুলোর আমরা ফান করে অনেক সময় বলে থাকি হাওলাত করা অক্সিলারি ভার্ব, হাওলাত করা সহকারী ভার্ব। যদিও এটা বইয়ের ভাষা না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে বললাম যে হাওলাত করে আসলে কি বলতে কি বুঝি। প্রশ্ন করার সময় লেগেছে, কিন্তু যখন আমরা উত্তর দিব তখন লাগবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে ডু দিয়ে প্রশ্ন করা থাকলে উত্তর দেওয়ার সময় ডুটা উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে যাবে। আর যদি ডাজ দিয়ে প্রশ্ন করা থাকে, উত্তর দেওয়ার সময় ডাজ উঠে যাবে, কিন্তু মেইন ভার্বের সাথে একটা এস অথবা একটা ইয়েস ব্যবহার করতে হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট। তাহলে শিহাব কি চায়? হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট? ধরি শিহাব একটা বই চায়, তাহলে শিহাব এটা, তারপরে যে ভার্ব আনবো, এখানে অক্সিলারি ভার্ব হাওলাত করা ছিল তাই লাগবে না, মেইন ভার্বটা আনবো। মেইন ভার্ব হচ্ছে ওয়ান্ট, লিখলাম ওয়ান্ট। কিন্তু শিহাব চায়, এটা যারা টেন্সের গঠন জানে তারা জানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পারা ভার্বের সাথে এমনিতেই একটা এস বাই এস দেওয়া লাগে। আর এখান থেকে নিয়ম অনুসারে যদি আমরা বুঝি, সেটা হচ্ছে ডাজ দিয়ে প্রশ্ন আছে, উত্তর দেওয়ার সময় আমরা ডাজ উঠিয়ে দিয়ে মেইন ভার্বের সাথে একটা এস বাই এস দিব, যে উত্তর দেওয়ার সময় ডাজটা থাকবে না এবং ভার্বের সাথে একটা এস বাই এস আসবে। শিহাব ওয়ান্টস কি চায়? ধরি একটা বই, এ বুক। শিহাব ওয়ান্টস আ বুক। শিহাব কি চায়? শিহাব ওয়ান্টস আ বুক। আচ্ছা, যদি অন্য কিছু থাকতো যে শিহাব পড়তে চায়, তাহলে আমরা লিখতে পারতাম শিহাব ওয়ান্টস টু রিড। যদি থাকতো শিহাব খেতে চায়, শিহাব ওয়ান্টস টু ইট। শিহাব খেলতে চায়, শিহাব ওয়ান্টস টু প্লে। বুঝতে পারতেছি? তাহলে প্রিয় শিক্ষার্থীরা বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স আর ওয়াচার্স, যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের সবার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমরা ডাজ দিয়ে প্রশ্ন দেখব, উত্তর দেওয়ার সময় কি ডাজ থাকবে? থাকবে না, দ্যাটস রাইট। আর যখন ডাজ থাকবে না, ওটার পরিপূরক হিসেবে আমরা কি আনবো? মেইন ভার্বের সাথে একটা এস অথবা একটা ইয়েস। অর্থাৎ ডাজ দিয়ে প্রশ্ন করা থাকবে, বাট আমরা উত্তর দেওয়ার সময় ডাজটা রাখবো না, ডাজের পরিবর্তে ভার্বের সাথে একটা এস অথবা একটা ইয়েস নিয়ে আসবো। যেমন আমরা এখানে দেখছি হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, শিহাব কি চায়, সেটা আমরা কি করেছি? উত্তর দেওয়ার সময় শিহাব সাবজেক্ট এনেছি, অক্সিলারি ভার্ব ডাজ ছিল, ডাজটা রাখিনি, ওয়ান্টের সাথে এস দিয়েছি। আর তারপরে যা চায় সেইটা, সে যা কিছু চাইতে পারে। আচ্ছা, পাস্ট টেন্সের ব্যাপারেও ব্যাখ্যা দিই। আমরা এই একটা টেন্স থেকেই চেষ্টা করছি বোঝানোর জন্য, তোমাদের একটু খেয়াল করো। যদি টেন্সটা প্রেজেন্ট না হয়ে যদি টেন্সটা পাস্টে হতো, অর্থাৎ শিহাব কি চায় এটা না লিখে যদি লিখতাম শিহাব কি চেয়েছিল, শিহাব কি চেয়েছিল, সেক্ষেত্রে আমরা লিখতাম হোয়াট ডিড শিহাব ওয়ান্ট। হোয়াট ডিড শিহাব ওয়ান্ট, শিহাব কি চেয়েছিল। এখন ধরি শিহাব একটি বই চেয়েছিল, তাহলে মনে রাখতে হবে গঠন দেখো, প্রশ্ন করার সময় ডাব্লিউএস ওয়ার্ডের প্রথমে হোয়াট আছে, তারপরে অক্সিলারি ভার্ব, এখানে ডিড লিখেছি, সাবজেক্ট হিসেবে শিহাব আছে, মেইন ভার্বটা ওয়ান্টই আছে। কিন্তু
যখন আমরা উত্তর দিব তখন এই ডিডটা থাকবে না, কারণ ডু ডাজ ডিড হাওলাত করা মনে আছে তো। ডু ডাজ ডিড এগুলো প্রশ্ন করার সময় থাকে, বাট উত্তর দেওয়ার সময় থাকে না। ডু ডাজ ডিড প্রশ্ন করার সময় থাকে, উত্তর দেওয়ার সময় থাকে না। তাহলে শিহাব কী চেয়েছিল? হোয়াট ডিড শিহাব ওয়ান্ট। ধরি শিহাব একটি বই চেয়েছিল, যখন আমরা উত্তর দিব তখন ডিডটা থাকবে না, সাবজেক্টের পরে মেইন ভার্ব আসবে। মেইন ভার্ব ছিল ওয়ান্ট, লিখলাম ওয়ান্ট। কিন্তু শুরুতেই বলেছিলাম যেই টেন্সে প্রশ্ন সেই টেন্সে উত্তর দিতে হবে, যেই টেন্সে প্রশ্ন সেই টেন্সে উত্তর দিতে হবে। এটা পাস্ট টেন্সে প্রশ্ন, তাহলে উত্তরটাও পাস্ট টেন্সে দিতে হবে। অন্যভাবে বলতে পারি, যখন ডিড দিয়ে প্রশ্ন থাকবে আমরা ডিড উঠিয়ে দিব এবং উত্তরের সময় ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড স্টেজটা ব্যবহার করব। তাহলে লিখব শিহাব ওয়ান্টেড টু রিড, শিহাব পড়তে চেয়েছিল। অথবা শিহাব ওয়ান্টেড টু গো, শিহাব যেতে চেয়েছিল। শিহাব ওয়ান্টেড টু ইট, শিহাব খেতে চেয়েছিল। শিহাব ওয়ান্টেড টু প্লে ফুটবল, শিহাব ফুটবল খেলতে চেয়েছিল। শিহাব ওয়ান্টেড টু বাই আ নিউ আইফোন, শিহাব একটা নতুন আইফোন কিনতে চেয়েছিল। শিহাবই যাবে এমন না, আমি, তুমি, তারা, যে কেউ হতে পারে। অলরাইট, সো তাহলে মৌলিক কথাটা কি? মৌলিক কথাটা হচ্ছে যখন আমরা WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা দেখব, তারপরে অক্সিলারি ভার্ব দেখব, সাবজেক্ট দেখব, তারপরে মেইন ভার্ব দেখব, এইভাবে যদি প্রশ্ন থাকে উত্তর দেওয়ার সময় আমরা প্রথমে সাবজেক্ট আনবো, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, ডু ডাজ ব্যতীত অন্য কোনো অক্সিলারি থাকলে সেগুলো আনবো। যদি ডু ডাজ থাকে বা ডু ডাজ ডিড থাকে, উত্তর দেওয়ার সময় ডু ডাজ ডিড উঠিয়ে দিব, তারপরে মেইন ভার্ব দিব, তারপর WH ওয়ার্ডের অর্থ অনুযায়ী উত্তর দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে ডু ডাজ ডিডই শুধু উঠে যায়। তাছাড়া যদি অন্য অক্সিলারি থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কিন্তু কখনো ওঠে না, এগুলো থেকে যায় বাক্যের গঠন অনুসারে। তাহলে এখান থেকে একটু চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াট ডিড শিহাব ওয়ান্ট, শিহাব কী চেয়েছিল। তাহলে শিহাব কী চেয়েছিল এটা যদি তুমি জানো, তুমি যদি বলতে চাও শিহাব কী খেয়েছিল, হোয়াট ডিড শিহাব ইট, এইট না, কিন্তু যখন ডিড আনবো তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, কিন্তু যখন আমরা ডিড উঠিয়ে দিব তখন ভার্বের পাস্ট ফর্ম দিব। অর্থাৎ শিহাব কী খেয়েছিল, হোয়াট ডিড শিহাব ইট, শিহাব কী পড়েছিল, হোয়াট ডিড শিহাব রিড, শিহাব কী লিখেছিল, হোয়াট ডিড শিহাব রাইট, শিহাব কী জেনেছিল, হোয়াট ডিড শিহাব নো, শিহাব কী খেলেছিল, হোয়াট ডিড শিহাব প্লে। তোমরা কি বুঝতেছো? আমি ওয়ার্ড দিয়ে যদিও বুঝিয়েছি, তারপরে আমরা একটু মৌলিকগুলো বুঝিয়ে দেব। দেখো, এই দেখতে দেখতে কিছুক্ষণ ভাবো তো, শিহাব কি খেয়েছিল, এটা যদি হয় হোয়াট ডিড শিহাব ইট, তাহলে শিহাব কি পড়েছিল, এটার ইংরেজি কি হবে? অথবা তোমরা ভাবো তো, শিহাবের পরিবর্তে তুমি অন্য কোনো নাম ব্যবহার করতে চাও কি না? শিহাবটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে শিহাব পাস্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার প্লুরালে কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ তুমি যখন পারবে শিহাব কী খেয়েছিল, হোয়াট ডিড শিহাব ইট, তুমি বলতে পারবা তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিড আই ইট, আমি কি করেছিলাম, হোয়াট ডিড আই ডু, আমি কি জেনেছিলাম, হোয়াট ডিড আই নো, এইভাবে। আচ্ছা, এখন দেখি এই WH ওয়ার্ডগুলো মৌলিক আছে 9টা। হোয়াট, when, where, why, how, who, whom, whose, which। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে মৌলিক। আরও বানানো যায়, এগুলোর সাথে প্রিপোজিশন যুক্ত করে আরও বানানো যায়, বাট in a 30-minute class it is not possible to teach you everything about WH question or answering questions or making questions, but I am trying my best to give you an idea how to make a question and how to answer a question. Okay, so let's get to the point. সাধারণত প্রশ্ন তৈরি হয় কিভাবে? প্রথমেই WH ওয়ার্ডগুলো বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে একটা মেইন ভার্ব বসে, তারপরে এটা হচ্ছে মেইন ভার্ব, এরপরে অন্যান্য অংশ বসে, ডট ডট ডট, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে। 3টে ডট দিতে হয় সবসময়, কম বেশি দিবা না, 3টে ডট দিতে হয় সবসময়, এটা মনে রাখবা। Alright, my time is about to finish, but before ending my class or before finishing my class I would like to tell you something. দেখো, এখানে যে 9টা WH ওয়ার্ড আছে, এই 9টা WH ওয়ার্ডের
অধিকাংশই আমাদের অনেক শিক্ষার্থীরা ভুল করে থাকে। সবগুলোর উচ্চারণ হ দিয়ে না। উচ্চারণের সম্পর্কে একটু বলবো। শুধুমাত্র মনে রাখবা, শুধুমাত্র হাউ, হুজ, হু, হুম এই চারটে হয়ের মতো উচ্চারিত হবে হ দিয়ে। অর্থাৎ আমরা হাউ বলবো, হাউ, হুজ, হু, হুম। কিন্তু বাকি যেগুলো আছে, যেমন প্রথমটা, এটার আমরা কখনোই হোয়াট বলবো না, এটা ভুল উচ্চারণ, হোয়াট না। আমরা অনেকে বলে থাকি হোয়াট ইজ ইউর নেম, আসলে হোয়াট না, এটা হচ্ছে আরবি ওয়াওয়ের মতো করে বাংলায় স্বরে অতে একটু ধাক্কা দিয়ে বলতে হয়, ইটস হোয়াট, হোয়াট। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, what you do, what you write, what you know about me. ওকে, তাহলে মনে রাখবো কি, শুধুমাত্র হাউ, হুজ, হু, হুম, হাউ, হুজ, হু, হুম এই চারটা হ দিয়ে হবে, বাকিগুলো স্বরে অতে ধাক্কা দিয়ে হবে। যেমন হোয়াট, এটাকে আমরা হোয়েন বলবো না, এটাকে আমরা বলবো ওয়েন। এটাকে আমরা হোয়ার বলবো না, এটাকে আমরা বলবো ওয়ার। ওয়ার ডু ইউ লিভ, ওয়ার ডু ইউ ডু, ওয়ার ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো। তাহলে এটা হচ্ছে হোয়াট, এটা ওয়েন, এটা ওয়ার, এটা ওয়াই। অর্থাৎ যেটার আমরা হ বলতাম, হোয়াই বলতাম, মূলত উচ্চারণটা হোয়াই না, মূলত উচ্চারণটা হচ্ছে ওয়াই। মূলত উচ্চারণটা হোয়াট না, এটা হচ্ছে হোয়াট। এটা হোয়েন না, এটা ওয়েন। এটা হোয়ার না, এটা ওয়ার। এটা হোয়াই না, এটা ওয়াই। কিন্তু এটা হ, এটা হ, এটা হ, এটা হ, এটা হ। লাস্টে যেটা, এটা হুইচ না, এটা হচ্ছে উইচ। Which pen do you want to buy? Which pen do you want to buy? I think my time is about to finish. So my dear students, একটু খেয়াল করো, ফিনিশিং অফ দ্য ক্লাস। এই শব্দগুলো দিয়ে প্রশ্ন শুরু হয়, তারপরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে মেইন ভার্ব বসে। আমরা যে বাক্যটা লিখেছিলাম যে শিহাব কি চায়, হোয়াট ডিড শিহাব ওয়ান্ট। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, এইখানে হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট। আমি এসটা একটু বড় করে লিখে দিই। প্রথমে অক্সিলারি ভার্ব, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ। যেমন হোয়াট ডিড শিহাব ওয়ান্ট, এটা হইতে পারে ওয়েন ডিড শিহাব ওয়ান্ট, হোয়াই ডিড শিহাব ওয়ান্ট, ওয়াই ডিড শিহাব ওয়ান্ট, হাউ ডিড শিহাব ওয়ান্ট। কিন্তু হু দিয়ে এইভাবে হয় না, হুয়ের একটু ব্যতিক্রম আছে, হুয়ের ব্যবহারে ব্যতিক্রম আছে, হুমের ব্যবহারে ব্যতিক্রম আছে, হুজের ব্যবহারে ব্যতিক্রম আছে। নেক্সট ক্লাসগুলোতে আমি চেষ্টা করব এইগুলো সম্পর্কে বিস্তারিত তোমাদের শেখাতে। এবারে বাড়ির কাজের পালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোম টাস্ক লিখে নাও খাতায়। তোমরা কি করবে, হোম টাস্কে আমরা যে বাক্যটা বানিয়েছিলাম, একটা প্রশ্ন বানিয়েছিলাম, শিহাব কি চায়, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট। তোমরা এটাকে সবগুলো টেন্সেই বানানোর চেষ্টা করবা। যেমন শিহাব কি চায়, হোয়াট, বিশেষ করে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে, হোয়াট ডাজ শিহাব ওয়ান্ট, শিহাব কি চেয়েছিল, হোয়াট ডিড শিহাব ওয়ান্ট, এবং শিহাব কি চাইবে, হোয়াট উইল শিহাব ওয়ান্ট। এইভাবে, অর্থাৎ 1 নম্বর বাড়িটা হচ্ছে মেক সিমিলার কোয়েশ্চেন্স, আর 2 নম্বর বাড়ির কাজ হচ্ছে আমরা যে উত্তরটা দিয়েছিলাম, শিহাব পড়তে চায়, শিহাব ওয়ান্টস টু রিড। এটাকে তোমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন ভার্ব দিয়ে চেষ্টা করবে এবং শিহাবের পরিবর্তে অন্যান্য সাবজেক্টও ব্যবহার করবে। অর্থাৎ মেক সিমিলার answers, ANSWERS, answers with different subjects and verbs বিভিন্ন ভার্ব এবং সাবজেক্ট ব্যবহার করে তোমরা নতুন নতুন একই ধরনের বাক্য তৈরি করবে। Alright, my dear friends, it's time to finish my class, but at this point, or at the end of my class, I would like to give a lot of thanks to the authority of Bhanga Virtual Class to give me the chance to take these classes virtually, so that the students can engage themselves in reading or studying in this coronavirus situation or COVID-19 situations, as
all the educational institutions are off nowadays. And thank you all. Time has finished. Time has been finished. So I would like to go now. And I would like to assure you that inshallah I'll come back to take another class or other classes in my next days or next time. And until then, Allah Hafiz. Thank you very much. Thank you for watching. Please share the video.